আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে লেখিকা সালমা চৌধুরী। তৃতীয় পর্ব আজকে পাঠ করে শোনাব। ৯:৩০ থেকে ৪০ বাজে। আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচ্চু সেই সকালে অফিসে চলে গেছেন, তাই আবির একটু পরে গেলেও সমস্যা নাই। আবিরের কিছুটা পেছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক ঘোরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মিম আদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবল, আবির ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজল। মেঘ। নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালাফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল। চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবল, আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, তুই চুল খোলা রেখে ঘুরিস কেন? মেঘ যেন আহাম্মক হয়ে রইল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে তোকে যেন বাহিরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব, তোর গাল থেকে থাপ্পড়ের দাগ ১ মাসেও যাবে না। ছোটবেলায় মারটা আশা করি ভুলিস নাই। এইটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি নিস্পৃহায় শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বেলিত, ক্রাশ খাওয়া, প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি, আরে না না, বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। সেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোট্টবেলা আবিরের মারের কালো অধ্যায়। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত বাবা মা এমনকি তানভীর এত ধমকায়, সেও কোনোদিন মেঘের গায়ে হাত তুলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল। সবে মাত্র সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল ব্যাটাই। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্তজবার ন্যায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতেই বন্যা বলল, কিরে কই তুই, আসবি না? মেঘ কথা না বলে কেটে দেয় কল। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুলছে রাগে। এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করলো, আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যিই হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে? আমি উনার কোন পাকা ধানে মই দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে ১০ মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল, তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে, আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ আবির ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে। তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে, দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে ৩টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাবব না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল। তারপর সশব্দে হেসে উঠল বন্যা।
মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেই দিনই বলেছিলাম এসব ক্রাশ ট্রাশ কিচ্ছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে স্যার ক্লাসে আসছেন। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ, ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পরে একবারের জন্যও নিচে নামেনি মেঘ। মিম আর আদি কয়েকবার ডাকতে গিয়েছিল, দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলেছে। সন্ধ্যার পর পর বাড়ি ফিরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া, চিকেন পকোড়া বানাবে প্লিজ? মা কাকিয়া তিনজনে যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো। খাবার নিয়ে কখনো নাক সিটকায় না। পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকেই কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবিরের ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হলো। একটু সামনে আসতেই চোখ পড়ল মেঘের রুমের দরজা খোলা। মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিম আর আদি আগেই ছুটে পালালো। না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিহা খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কই তুই? তানভীর, আমি পার্টি অফিসে ভাইয়া। কেন, কোনো দরকার? আবির, কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে হেসে বলল, কিছু হয়নি, চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। তানভীর, আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসে পড়েছে পরের রুমে বসা অষ্টাদশীর। বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করল, আবির ভাইয়া হাসছেন, উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানভীর ফিরেছে 5-7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তাদের জন্য জানাই আছে। এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটর আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না। কি করবে বুঝতেও পারছে না। পড়ছে, কিছুক্ষণ হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ, এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনেই কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সবটা ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাইয়া নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরের দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ, পকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও আরও বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে।
মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদা পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে। বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে তার আর আম্মুকে বলে গেল টিউটর আসলে তাকে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞাসা করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বলল খিদা পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনো রকমে অল্প করে খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনে ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে। এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবেই না, বকা কিভাবে দিবে আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7:30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছুই খায়নি। খিদায় চুচু করছে পেট। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটে আসলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞাসা করলেন, তুই কখন উঠেছিস? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। উনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় ছটফট করে খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু সাহারিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞাসা করলেন, মেঘ কোথায়? উঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলায় উঠেছে। পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, সাহারিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না। চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে 4 ভাই বোন। মিম আর আদি খুনছুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসল। মুখ গোমরা করে উত্তর দিল, কিছু হয়নি। তানভীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করল। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততায় সেই সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজে ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায় দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও 2জন বন্ধু আছে, একজন রাকিব, আরেকজন রাসেল। আবিরের পরে তাদের পোস্ট
আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকে আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতেই নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমেদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? আলী আহমেদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে। এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল, আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমেদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছুটা, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান মেঘকে জানালেন। মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়েচেড়ে বলল, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়। তানভীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমেদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনা করে নাই সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব যেন না হয়। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমেদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকে আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবিরের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘ খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লুকমা ভাত মুখে তুলেই কারো পায়ের শব্দে ফিরে তাকালো মেঘ। আবির খাবারের টেবিলের দিকে আসছে, অমনি মেঘের গলায় খাবার আটকে গেছে। খাবার গিলতে পারছে না মেয়েটা। কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে খাবার দিতে বলল। বসলো মেঘের বিপরীত রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। সেই চাই স্বেচ্ছা মার খেতে। কোনো রকমে খেয়ে সরে পড়লে বেঁচে যায় সে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ, সারা শরীরের কাঁপুনির মাত্রা তীব্র হলো। কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে বলতে হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার,
আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুভার কণ্ঠে বলল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেউ ধমক দেয় না। সব দোষ এই মেঘের, থাকবই না এই বাড়িতে। উঠতে চাইলে টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির ভাই মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়ি মারে কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুতগতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ সহসা থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখে ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির খাওয়ার পর খেত। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘ মনে মনে বিড়বিড় করল, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছ পর্যন্ত যেতে না যেতেই মিম আর আদি এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের বাইকে নিয়ে ঘুরতে। কখনো উঠিনি, প্লিজ বলো না। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ একটু বলো না। মেঘ আবার গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি বলতে পারবো না, তোদের ঘুরতে ইচ্ছে হয় তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখানেই থাপ্পড়টা খাবো। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে, কিন্তু আদি আর মিম আরো করুণ স্বরে বলছে, প্লিজ আপু বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলল, আমি বলবো না, বলতে পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। মেঘ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নিবে বাইকে তোদের সেগুড়ে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি তৎক্ষণাৎ প্রশ্ন করে বসল, তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, এখনো তানভীর আমার বাইকে উঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফেলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের। বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো কি আর আশা করা যায়? রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনের একবারের জন্য সে ফেসবুকে ঢুকেনি। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে। সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতায় আমায় ঘিরে আছে, আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যিই কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো,
উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের ওপর রেগে আছে। তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসেছে ৫ থেকে ১০ মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে পড়াশোনা করছেন। এবার ৩য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকে বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে ২ দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে। জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমেদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলো। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো। তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ, ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত ১১টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির ১১টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও ২ দিন। দেখা হলো না মেঘ আর আবিরের। সকালের আবির খেতে আসলেও মেঘ আগে খেয়েই পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি। অল্পতে কান্না করা তার স্বভাব। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে ৯ বছরের উপরে কথা বলেনি একটিবারও। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র। কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে গেছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটিচাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় ৭:৩০ নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখাই হয়নি তার। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার। মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন ১১টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে। পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো। টেবিলে বই, খাতা, কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর ২-৩টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইকে এখনো বাসায় ফিরেনি। নিজের রুমের দিকে ফিরে একদম একগুলেতে কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো?
আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে এলো সিঁড়ির কাছে। মেঘ এ জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারারাত ছাদেই থাকেন, এই ভয়ে ছাদে পা বাড়ায় না সেদিকে। সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তানারাই গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে ২ কদম এগিয়েছে মেঘ। একটু উঁকি দিয়ে খেয়াল করলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপরও আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উঁকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল। সিঙ্গেল সোফার উপরে হেলান দিয়ে বসে আছে একজন। চাঁদের ওপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গেয়েছেন তা মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনছেন। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে ক্যান্ডে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। তোর ছোট্ট ওই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি? বুকের ভেতর গোধূলিতে একলা পাখি হবি? তুই বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি? মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতেই গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করল মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতে মুখে হাসি ফুটল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গান গাইছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যিই অনেক দুঃখ। না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরালো। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা। দরজার এখানেই বসে পড়েছে সে। মেঘের জাত শত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছে। এটা যেন মেঘ মানতেই পারছে না। ওষ্ঠদ্বয় উল্টে নীরবে চোখের জল ফেলছে। যাকে সে মিস করছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করছে আবির। আবির ভাই অষ্টাদশীর মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না সে। আচমকা আবির মেঘের সামনে হাজির হলো। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতই বেড়ে গেছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে। এখনো নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে, ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটাই অনুভব করছে। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, এক টানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কাঁপন তীব্র হলো, হৃৎপিণ্ডের ধুকপুক বেড়ে যাচ্ছে সহসা।
চোখ তুলে তাকাতেও পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না, কিভাবে বলবে। আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এ জীবনে কোনোদিন সন্ধ্যার পরে ছাদে ওঠেনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো। আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পেছনে আর জায়গা নেই। দরজার পাশে পিলারে পিঠ ঠেকল। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহ। পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইলে সামনে থেকে আচমকা আবির দুহাতে পিলারের দুপাশে চেপে ধরল। কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হলো। আবিরের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েনে পড়ে গেল মেঘ। বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালাই বেড়াইছিস, এখন দেখব কতটা পালাতে পারিস। আবিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল। এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হতে শুরু করেছে। আবির সরু নেত্রে অষ্টাদশীর পানে তাকিয়ে আছে। মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল। আবির শক্ত কণ্ঠে ফের বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করলো। কয়েক মুহূর্তে পর সিঁড়ির দিকে নামতে গেলে গুটগুটে অন্ধকার সিঁড়ি। পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে বলল, হুম। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত নিয়ে আসবেন প্লিজ। আবির বিস্মিত কণ্ঠে বলল, কেন হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমাকে ধরে ফেলেন? আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসছে ভাবতে মনে মনে খুশি লাগছে মেঘের। আবিরের হাসির শব্দে মেঘ অবাক চোখে তাকালো। তৎক্ষণাৎ আবিরের হাসি গায়েব। আবির তৎক্ষণাৎ ঠাট্টার স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবিরের এমন কথায় মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। আবির সহসা বলে উঠল, তুই যা, আমি পিছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। দুটা সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়ালো। আবির নিরুত্তর কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল। মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো। 6 ফুট লম্বা, তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে এসেছে। এখান থেকে আবিরের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটখাটো টাসকি খেল। মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমি। এটুকু বললেই থেমে গেল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে। আবির পেছনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি নিচ পর্যন্ত নামলো। মেঘ পেছন ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমে পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো। আবিরের মনোযোগ মোবাইলে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটি রাত কাটল নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগে সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত।
দেশে এসে প্রতি বৃহস্পতিবার তার নিজের মতো একাকী কাটায়, নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবিরের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে। এসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার বলে ভালো মন্দ রান্না হয়েছে। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না, তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মন কিছুটা খারাপ হয়েছে, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি বৃহস্পতিবারে প্রাইভেট 1 ঘন্টা করে পরীক্ষা থাকে। 1 সপ্তাহে যা পড়ায় তার উপরই পরীক্ষা থাকে। আজও 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনে এমপি নির্বাচন। তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুযোগ সুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকেই আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি, তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা: কি রে, তোর হিটলার ভাইয়ের কি খবর? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলেছিল, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ: মুখে যা বলি তার সবটাই কি করতে পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গতরাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে। কি যে একটা বাঁশ খেয়েছি। বন্যা: কেন, কি হয়েছে? মেঘ: কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম, আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা: ব্যাটার চোখ আছে, ভালো হয়েছে। গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা আমায় এখানেই বালিচাপা দিয়ে দিবে। বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। এজন্য কোচিংয়ে নতুন কারো সাথে কথাই বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুলের জীবনের মতো। এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের ওপর ক্রাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বুঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে এসেছেন। যথারীতি পরীক্ষাও শুরু হয়েছে। 4টায় পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে।